মির্জা শানমুগ্ধ পর্ব 52-এর দ্বিতীয় খণ্ড। জান্নাতুল ফেরদৌস মিথিলা। বর্তমান যুগের ছেলেপেলে বলে কথা, চরিত্রে একটু একটু দোষ থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ও কোনো সাধারণ কেউ নয়। ও এখন রুচি কিং, নারী ক্ষুধা থাকবেই। তবে মনে রেখো, নিরুর মা একটা পুরুষের হাজারটা মাশরুকা থাকলেও তার স্ত্রী হয় কেবলমাত্র একজনই। আর অধীরের স্ত্রী হবে কেবলমাত্র আমার মেয়ে নিরুপমা। বাদবাকি আর হাজারটা মাশরুকা থাকুক, হু কেয়ার্স। মাথার উপর অদৃশ্য বজ্রপাতে খানিক কম্পিত হলেন সুদীপা রায়ের সর্বাঙ্গ। মুখায়বে আড়াল হলো তীব্র বিস্ময়ের ছাপ। অন্তর্কোণে হুটহাট চাপ বাড়ল কর্তাগিন্নির। কণ্ঠ হলো ভঙ্গুর। তাই বলে শেষমেশ একটা চরিত্রহীন একটা ছেলের সঙ্গে আমার নিরুকে। প্রতিমধ্যে বাকরুদ্ধ হলেন সুদীপা রায়। তার কাঁপা কাঁপা কণ্ঠ হতে যেন উপচে পড়ছে কান্নার দলবল। এতক্ষণে কর্তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আচমকা ঠেকল স্ত্রীর অন্ধকার মুখপানে। সহসা গম্ভীর মুখে নড়ে চড়ে বসলেন হিমাংশু রায়। ধীরালয়ে আঁকড়ে ধরলেন স্ত্রীর শীতল কবজি সন্ধি। নরম টানে টেনে এনে বসালেন নিজ সম্মুখে। প্রস্তরখণ্ডের ন্যায় নিষ্প্রাণ মুখ মানুষটার পানে সরু দৃষ্টি বজায় রেখে হিমাংশু রায় গম্ভীর কণ্ঠে আওড়ালেন, এত চাপ নিচ্ছ কেন সুদীপা? মুহূর্তেই দৃষ্টি উঠালেন সুদীপা রায়। জ্বলে উঠলেন তেলে বেগুনে। দাঁতে দাঁত চেপে শুধালেন, চাপ নিচ্ছি কেন মানে? তুমি জানো না আমি কেন চাপ নিচ্ছি? জানো না তুমি? কণ্ঠ ক্রমশ উঁচু করলেন সুদীপা রায়। তা শুনে খানিক বিরক্ত হলেন কর্তা মহাশয়। মধ্যবয়সী কপলের চামড়ার গোটা কতক বিরক্তির ভাঁজ টেনে গমগমে গলায় বলে ওঠেন, আওয়াজ নামিয়ে কথা বলো সুদীপা। ভুলে যাও না দেয়ালেরও কান আছে। তাছাড়া এরম একটা ভাব নিচ্ছ যেন আমার বলা কথাটা শুনে আকাশ থেকে পড়লে। সাপের ন্যায় অনবরত ফুঁসছেন সুদীপা রায়। কণ্ঠে ঝাঁজ ঢেলে তক্ষুনি আওড়ালেন, হ্যাঁ পড়লাম, ঠিক আকাশ থেকে পড়লাম। কারণ এমনটা কিন্তু হবার কথা ছিল না নিরুর বাবা। অধীর কাউকে বিয়ে করলে এই জমিদার বাড়ির সকল সহায় সম্পত্তি 4/2 পাবে তার অর্ধাঙ্গিনী। এমনটাই তো উইলে লেখা ছিল, তাই না? যদি ওর অর্ধাঙ্গিনী হয় আমার নিরু, তবে সেই সকল সম্পত্তির অধিকারী হবে আমার মেয়ে, তাই তো? কিন্তু তখন তো আমার জানা ছিল না নিরুর বাবা অধীরের চরিত্র এতটা কুলসিত। এখন সবটা জানার পর এরকম একটা কুৎসিত চরিত্রের ছেলের সঙ্গে কি করে মেয়ের দুহাত এক করব বলো তো? রহস্যময় কায়দায় বক্র হাসলেন হিমাংশু রায়। ফের মনোযোগী হলেন ধাবার চালে উল্টাতে। দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপটে কণ্ঠে নামালেন একরাশ গম্ভীর্যের ছাপ। তুমি হয়তো ভুলে গেছো সুদীপা, অধীর রায় বর্তমানে রুচি কিং। আর রুচি কিংয়ের চাইলেই নিজেদের রাজত্বের রাজ করাকালীন খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না। শেষমেশ হয় শত্রুদের হাতে প্রাণ হারায়, নয়তো প্রাণ হারায় প্রিয় এবং আপন মানুষ নামক মুখোশধারীদের হাতে। এ পথেই কিন্তু ধীরালয়ে এগোচ্ছে বর্তমান রুচি কিং ওরফে অধীর রায়। তার মৃত্যুতেও কিন্তু খুব বেশি দেরি নেই। তাই বলছি, একবার যদি তার সঙ্গে কোনো মতে নিরুর বিয়েটা হয়ে যায়, তাহলেই ব্যাস আমাদের নিরু হবে এই পুরো রায় জমিদার বাড়ির একমাত্র মালকিন। থামলেন হিমাংশু রায়। মন্ত্রীর গুটিটা আচমকা দাবার কোট হতে তুলে এনে হাতের মুঠোয় পুরলেন তিনি। রুক্ষ হাতের অমসৃণ তালুতে গুটিখানা খানিক দলাই মলাই করতে করতে রহস্যময় বাঁকা কণ্ঠে ফের বলতে লাগলেন, জমিদার বাড়ির একমাত্র উত্তরসূরি অধীর রায়, যার ভাগ্যে মৃত্যুর রেখা বহু আগেই স্পষ্ট হয়ে গেছে গিন্নি। এবার শুধু তা ফলার পালা। নিরুর সঙ্গে একবার বিয়েটা হোক তার, এরপর তার মরণ নিশ্চিত করার দায়িত্ব আমার। মেয়ে আমার স্বামীর শোকে না হয় কটা দিন কাঁদবে, তা বড় জোর 1 মাস, 4 মাস কিংবা 1 বছর। আর তারপর আমার নিরুকে আমি আবার বিয়ে দেব তার যোগ্য পাত্রের সাথে। এরপর আমার যা ইচ্ছে এরপর তোমার যা ইচ্ছে করো না হয়। সম্পত্তি তো তখন আমাদেরই থাকবে। হতভম্বতায় সমুদ্রে এখনও টালমাটাল সুদীপা রায়।
সংশয় পারল অন্তর কোণে। শুষ্ক অধরের ডগায় সিক্ত জিভখানা খানিক ঠেলে দিয়ে শঙ্কিত বিজড়িত কণ্ঠে পরপরই আওড়ালেন, কিন্তু এসবে আমার নিরু কতটা কষ্ট পাবে তা ভেবে দেখেছো একবার? তরাক চোখ পাকিয়ে তাকালেন হিমাংশু রায়। চোয়ালের পেশি টান টান করে নিয়ে বিকৃত করলেন মুখ। বিকৃত ভাষায় গালি দুটো আওড়ে পরক্ষণে বললেন, কষ্ট? কিসের কষ্ট? টাকার মুখ দেখলে কষ্ট থাকে নাকি? যার টাকা আছে তার হাতে দুনিয়ার সব আছে, তাই ও সব যাচ্ছে তাই কথাবার্তা দ্বিতীয়বার আওড়ানোর সাহস করল না নীরুর মা। তক্ষুনি শক্ত হলেন সুদীপা রায়। ঠোঁটের ডগায় আটলেন কুলুপ। নত দৃষ্টি এক মনে তাকিয়ে রইলেন দাবার কোটের পানে। হিমাংশু রায় দক্ষ কায়দায় গুটি নাড়ছেন। উল্টো পথে পয়েন্ট উল্টে আচমকা গ্লাস করলেন রাজার গুটি। মুহূর্তেই হিমাংশু রায়ের রুক্ষ আঙুলের তিরস্কৃত আঘাতে কাঠ হতে ছিটকে পড়ল রাজার গুটিটা। ঠোঁটের কোণে তৎক্ষণাৎ ক্রূর হাসি লেপটে গেল মধ্যবয়স্কের বিচক্ষণের। রাজার গুটির স্থানে নিজ গুটিটা রাখতে আচমকা রহস্যময় কণ্ঠে শুধালেন, খেলা তবে এতদিনে শুরু হলো সুদীপা? তুমি শুধু খেয়াল রেখো, এ খেলার কোনো প্রকার চাল সম্বন্ধে নীরু যেন অবগত না হয়। বাধ্যের মতো মাথা কাত করলেন সুদীপা রায়। বুক চিরে বারবার ব্যথা বার করলেন এক ফালি দীর্ঘ নিঃশ্বাস। স্বামীর দক্ষ খেলার প্রতি গতি দেখে অন্যমনস্ক হলেন তিনি। হুট করে বলে উঠলেন, তখন থেকে আমি শুধু একটা কথাই ভেবে যাচ্ছি। কোন কথা? খেলায় মনোযোগী হিমাংশু রায়ের পরপর জিজ্ঞাসু প্রত্যুত্তর। যার পিঠে হতবিহ্বল বাক্যবান ছুড়লেন সুদীপা রায়। এই যে, যার বাপ কোনোদিন একটা মাত্র নারী ছাড়া দ্বিতীয় কারোর দিকে ফিরেও তাকায়নি, তারই ঐশ্বর্যাত সন্তান হয়ে এহেন কুৎসিত চরিত্র কি করে পেল অধীর? অথচ ওর বাপ বাকিটা আওড়ানোর ফুরসত পেল না অন্যমনস্ক সুদীপা রায়। তার পূর্বেই তার ক্ষুদ্র চোয়ালখানা আক্রমণ বসালো শক্তপোক্ত হিংস্র থাবায়। এহেন অতর্কিত কাণ্ডে যার পরনে ভরকান কর্তাগিন্নি তড়িৎ বিস্ময়বহ দৃষ্টে হকচকিয়ে তাকালেন সম্মুখে। আর অমনি স্বামীর অমন জল করতে থাকা ভয় মিশেলের রাগান্বিত দৃষ্টিজোড়া পরখ করে ভীতু হলেন রমণী। বহু কষ্টে গিললেন ঠোক। চোয়ালের পেশি নাড়াতে গেলেই ব্যথায় কুঁচকে এলো তার মুখ। কুঁচকে গেলেও চোখ জোড়াও। তোর মধ্যে কুণ্ণগহরে ভেসে এলো হিমাংশু রায়ের ভয়ার্ত বাজখাই কণ্ঠ, খবরদার! মরণের ভয় থাকলে ওই নাম মুখে আনবে না সুদীপা, নয়তো এর পরিণতি ঠিক কতটা ভয়ানক হতে পারে তা আশা করি তুমি এখনো ভুলোনি। পিনপতন নীরবতায় ছেয়ে থাকা কামরাটিতে মাঝে মধ্যে গুঞ্জে উঠছে সপ্তদশীর উচ্চ গুংরানির শব্দ। মৃত্যু যন্ত্রণায় কাতর পাখির ন্যায় ছটফটিয়ে যাচ্ছে রমণীর ক্ষুদ্রতনু। চোখ দুটো ভেঙেছে বাত, ঝরাচ্ছে বুক ভাড়া আর্তনাদের ব্যথাতুর ছাপ। যুবকের ঘর্মান্ত বলিষ্ঠ দেহের সঙ্গে আষ্টেপৃষ্ঠে আটকে থাকা নিজ ক্ষুদ্র বদনটা সরিয়ে আনার ব্যর্থ চেষ্টায় মত্তমাহী। তার ধনুকের ন্যায় বাঁকানো মেরুদণ্ডটা কেমন সেটে আছে অমসৃণ দেয়ালের সাথে। পা দুটো এখনো জোরপূর্বক ছড়িয়ে আছে রুরমানবের ভি শেপের মেধহীন কোমর অঞ্চলে। মানবী পরাস্ত হচ্ছে না কিছুতেই। ঘাড়ের পেশি শক্ত করে মুখ সরাতে চাইছে অন্যত্র, কিন্তু রুরমানব আজ যেন বড্ড বেপরোয়া। এক মুহূর্তের জন্য মুক্ত করছে না তার চঞ্চলা চড়ুইকে, উল্টো জোর বাড়িয়েছে নিজ পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দুটোর। তার ডান হাতের রুক্ষ তালুর রুক্ষ পরশে কুপকাত মাহির নরম তুলতুলে ঘাড়। বাঁ হাতের দানবীয় মুঠায় দেয়ালের সনে একত্রে চেপে রাখা রমণীর তুলনায় হাত দুটোর কবজিসন্ধি দক্ষ শাসকের ন্যায় রমণীর তুলতুলে অধরযুগল নিজ অধিপত্য বিস্তারে মত্ত ছন্ন ছাড়া বেপরোয়া পুরুষ। রুক্ষ অধরযুগলের কার্য চালাচ্ছে রুষ্টতার সঙ্গে। মাহি গোংড়াচ্ছে এখনো। অষ্টপুট আর সেই চিরচেনা দশায় নেই। তাদের হাল হয়েছে করুণ। রুরমানবের তীক্ষ্ণ দাঁতের চাপায় পড়ে সেথায় ক্ষত হয়ে ঘা দেখা দিয়েছে বেশ কয়েক স্থানে। উষ্ণ ক্ষারীয় তরলে মাখামাখি বেচারা অবস্থা বেচারির মুখ গহ্বর।
তবুও নিস্তার পাচ্ছে না কিছুতেই। তার অধর যুগলের উষ্ণ ক্ষারীয় স্বাদ পেয়ে রূঢ়মানব বোধ হয় উন্মত্ত হয়েছে বেশ। ভাগ্যিস নাসাতন্ত্রের সরু ছিদ্র পথ এখনো উন্মুক্ত, নয়তো অত দীর্ঘ চুম্বনে মৃত্যু সুনিশ্চিত ছিল বেচারির। মাহি বড্ড দুর্বল, ভঙ্গুর কায়ায় ছটফটাচ্ছে কোনো রকম। এরই মধ্যে মেয়েটাকে এক ফালি স্বস্তির নিঃশ্বাস টানবার সুযোগ দিল মুগ্ধ। আলগোছে ভঙ্গিতে আচমকা কপাল বেয়ে কপালে কপাল ছোঁয়ায় মাহির। সপ্তদশী নাজুক বড্ড, কাঁপছে তার সর্বাঙ্গ, নিঃশ্বাসও বোধহয় টানছে বহু কষ্টে। সিক্ত চোখ দুটো তো বুজে রাখা দুর্বল মানবীর। ঠিক তখনই মুগ্ধ কেমন হাঁপুড়ের ন্যায় নিঃশ্বাস প্রশ্বাস চালিয়ে হুট করেই ঝংকার তোলা কণ্ঠে শুধালো, লেটস গেট ইন্টিমেট জাসমিস। মুহূর্তেই মাথার উপর আকাশ ভেঙে পড়ল সপ্তদর্শী। চোখ দুটো তক্ষুনি খুলে গেল বিস্ফোরিত আকার ধারণ করে। মুখায়বে ছড়িয়ে গেল মারাত্মক ভয়ের ছাপ। কণ্ঠ জুড়ে আসতে চাইল ভীত সন্তুষ্টতায়, আপনি এসব না না। শুনল না মুগ্ধ, উল্টো ফিক করে বাঁকা হেসে অধর কামড়ে ধরল নিজের। ধীরে ধীরে মাহির মসৃণ ললাট হতে নিজ ললাট তটের দূরত্ব বাড়িয়ে মুখ নামালো সপ্তদশীর মসৃণ গিবাদেশে। সেথায় আচানক নিজ রাক্ষসের ধারালো দাঁতের তীক্ষ্ণ ছোঁয়া বসাতেই বেচারির কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো আত্মচিৎকার। যুবক সময় নিয়ে দাঁত বসিয়ে রাখল মানবীর মসৃণ গিবাদেশে। ধীরালয়ে দাঁত ছড়িয়ে সদ্য প্রতিস্ফুটিত ক্ষততে সিক্ত অধর ছুঁয়ে এক অদ্ভুত অধিকার বোধে শুধালো, ওসব চোখাচোখি বুলশিট কাইন্ডা লাভ, তুলতুলে আদর সোহাগ and all those respected fucking type intimacy are not in my criteria, Signora. I am a bloody beast and I have a tough and rough science in my taste. So আমি যখন তোকে ছুঁবো তখন ঠিক সেভাবেই ক্ষত করে ছাড়বো। তাই এখন থেকে এসবে অভ্যস্ত হয়ে যা সিগনোরা। আই কান্ট স্টপ মাই সেলফ অ্যানিমোর। আটকে ওঠে মাহির নারী সত্তা, কেঁপে ওঠে ক্ষুদ্রতনু। তীব্র ব্যথায় জর্জরিত অধরযুগল খানিক নাড়িয়ে চাড়িয়ে যেই না কিছু আড়াবে তার পূর্বেই কুণ্ডাগহরে পৌঁছলো মুগ্ধের ভয়ার্ত কণ্ঠস্বর, I don't love that fucking type of so-called dark romance, babe. মুহূর্ত ব্যয়ে কণ্ঠে ভাটি পড়ল রোমানবের। পরক্ষণে তার ব্যস্ত অন্তর্যুগল শিশির পরশের ন্যায় ধীরালয়ে উঠে এলো রমণীর রক্তিম কর্ণনালীতে। সেথায় ফের তীক্ষ্ণ দাঁতের রুষ্ট চাপ বসিয়ে একই কণ্ঠে আড়ল, বাট আই হ্যাভ আ গ্রেট ইন্টারেস্ট ইন এক্সট্রিম ডার্ক রোমান্স, সিগনোরা। ভিন্ন কিছু শব্দ, যার সঙ্গে পূর্ব পরিচিত নয় নেই বোকা মানবের। ফলাফলস্বরূপ ভয় পাবে না কি স্বস্তি পাবে তা নিয়ে বড্ড সন্দিহান সে। শুকনো ফাঁকা ঢোক গিলে ফুপিয়ে ফুপিয়ে প্রসঙ্গ ধরল উল্টো, আপনি আমার সঙ্গে এসব উল্টোপাল্টা কাজ করতে পারেন না বিস্ট। অধর কামড়ে হাসল মুগ্ধ। মোহবিষ্টের ন্যায় নাক ঘষতে লাগলো মানবীর মসৃণ গালে। আচ্ছন্ন কণ্ঠে আওড়াল, ও ফাক অফ বান্দির মেয়ে। আমি কি কি করতে পারি তা তোর ধারণারও বাহিরে। হয়তো আর একটু পর একটু আত্ম টের পাবি তা। কথায় লোকটাকে দমাতে পারছে না মাহি। অদম্য মনোবলে দুর্বল কণ্ঠে ফের বলে ওঠে, আপনি বলেছিলেন আমার বার্থডে না আসার আগে ৮-৯ দিন দেখে কোনো বড় পরিবর্তন চলে আসে না পিচ্চি। এ মুহূর্তে জাস্ট ভুলে যাও সব অ্যান্ড ফিল মি। আপনি আপনি এসব করতে পারেন না। আপনি আমার সঙ্গে সামান্য একটা কাগজের টুকরোর ভিত্তিতে এসব করার অধিকার রাখেন না বিস্ট। তক্ষুনি মোহবিষ্ট দৃষ্টিযুগল আগল ছড়ালো মুগ্ধের। নাক সরে মাহির কোমল
গাল হতে। শক্ত চোয়ালের কটমট শব্দ বাড়ল তার। রমণীর তুলতুলে ঘাড়ের পিঠে আঁকড়ে রাখা রুক্ষ হাতের মুঠোটা তক্ষুনি টেনে আনলো মেয়েটার চোয়াল বরাবর। সেথায় এক প্রকার হিংস্র থাবা বসিয়ে হিসিয়ে শুধালো, সামান্য কাগজ? মাই ফাকিং বিচ, দ্যাটস নট অ্যান অর্ডিনারি পিস অফ পেপার, দ্যাটস আ ম্যারেজ কন্ট্রাক্ট পেপার, যেখানে স্পষ্ট লেখা আছে তুই আমার আর আমি হোয়াট এভার। কণ্ঠে মলিনতা বাড়ল মাহির। মাথাটা আপনা আপনি হেলে গেল দেয়ালের সনে। চোখ দুটো কন্দ্রনের ভারে বুঝে এসেছে মেয়েটার। অস্পষ্ট কণ্ঠ ফুরে বেরিয়ে এলো, সেটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ মাত্র, যা বাস্তবিক জীবনে বিন্দুমাত্র মূল্য রাখে না বিস্ট। বাস্তব হলো আপনি এবং আমরা সম্পূর্ণই দুই মেরুর মানুষ। আপনার সঙ্গে আমার সমাজ, জাত এবং ধর্ম কিছুই মিলে না, না মিলে মন। তবে কিসের ভিত্তিতে আমি আপনার হলাম? কিসের ভিত্তিতে বিয়ে হলো আমাদের? কাগজ কলমে থোড়াই বিয়ে হয়? বিয়ে হয় ধর্মীয় মতে। মুহূর্তেই রাগের পারদে তরতর করে আকাশ ছিল রুরমানবের। মাহির চোয়াল বরাবর চেপে রাখা হাতটা তার শক্ত হলো ফের। সহসা ঘর কাঁপিয়ে হিংস্র থাবার ন্যায় গর্জে উঠল, শুধালো, কিসের জাত, কিসের সমাজ বান্দির মেয়ে, কার ধর্ম? আমি কোনো সমাজ, জাত, ধর্ম কিচ্ছু মানি না বান্দির মেয়ে। আর না আমি আর না মানি এ পৃথিবীর কাউকে। তোর যা ইচ্ছে মান। সে সমাজ মানতে ইচ্ছে করছে মান, যে ধর্ম মানতে ইচ্ছে করছে মান। আই ওল্ড স্টপ ইউ, বাট আমি যা মানি না তা নিয়ে আমার কিংবা আমার অর্ধাঙ্গিনীকে কেউ জাজ করতে এলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। যে সমাজ আমার বান্দির মেয়ের দিকে আঙুল তুলবে সেই সমাজকে ধ্বংস করে ফেলবো আমি। যে জাতপাতের দোহায় আমার বান্দির মেয়েকে আমার কাছ থেকে আলাদা করতে চাইবে সে জাতপাতকে নির্বিশেষে মাটিতে পিষে ফেলবো আমি। আমি যা মেনেছি তাই আমার জন্য যথেষ্ট বান্দির মেয়ে। এতে অন্য কারোর কি আসে যায় তা নিয়ে লিটারেলি আই ডোন্ট ফাকিং কেয়ার্স অ্যাবাউট দ্যাট। গলার স্বরে শুষ্কতা বাড়ল মাহির। হতভম্বতায় ছেয়ে গিয়েছে মুখভর্তি। আর কি বলবে সে? কাকে বলবে? যে লোক এতটা বেপরোয়া তাকে বলবে? সেই লোক কোনো সমাজ, জাত, ধর্ম মানে না তাকে বলবে? রমণী কুণ্ঠিত ব্যথিত নয়নের রূঢ় মানবের পানে তাকিয়ে থাকতেই আচানক তার চোয়াল ছাড়ল মুগ্ধ। ফের আলগোছে কপালে কপাল ছোয়ালো মাহির। ভরাট কণ্ঠে আওড়ালো, আমাকে কোনোদিন উপেক্ষা করার দুঃসাহস দেখাস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, তোকে মারতে গেলে এক মুহূর্ত হাত কাঁপলেও যে সমাজ, জাতপাত এবং পরিবারের দোহাইয়ে আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস করবি, তাদের ধ্বংস করতে ন্যানো সেকেন্ডও নিব না আমি। মাইন্ড ইট। আতকে ওঠে মাহি। অধর কামড়ে ফোপাতে গেলেই অষ্টপুটের ব্যথায় আপনা আপনি কুঁচকে গেল তার মুখ। পরক্ষণেই মুগ্ধের হ্যাচকা টানে সপ্তদশীর ক্ষুদ্রকায়া দোলুদ্যমান ভঙ্গি ধরল। টলতে টলতে মুগ্ধের পানে চোখ তুলে তাকাতেই রুরমানব শক্ত চোয়ালে শুধালো, বেড়ে যাবে নাকি এভাবেই শুরু করব? স্টাইলটা যদিও খারাপ না, বাট ইটস ইয়োর ফার্স্ট টাইম না, সো। দৃষ্টিজোড়া কুঁচকে গেল মাহির। বোধকম্পহীনের ন্যায় তাকিয়ে রইল অপলোক। মুগ্ধ এক মুহূর্ত স্থবির বনে চেয়ে রইল মেয়েটার পানে। মুহূর্তে পার হতেই বেশ বাড়ল হাতের জোর, বাড়ল হাতের। সপ্তদশীর নতানো কোমর বরাবর টান বসালো হ্যাচকা। তুলতুলে হাতটা ছেড়ে দিল পরপরই। উন্মুক্ত বাহাতখানা তড়িঘড়ি করে নিজ প্যান্টের অগ্রভাগে ছুঁয়ে ফের মাহির ক্ষততে অষ্টপুট আঁকড়ে ধরে রুরমানব। এবারে বোধহয় মেয়েটার অধৈর্যগোল না ছিঁড়ে শান্ত হবে না। মাহি কাঁদল আবারও। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে বেশ। মস্তিষ্কের সজাগ নার্ভগুলো ধীরে ধীরে স্লো হয়ে আসে তার। অতিরিক্ত ভয় কষ্টে আবারও অচেতন হবার পথে মেয়েটা। এদিকে যুবক আলগোছে নিয়ন্ত্রণহীনের ন্যায় মেয়েটাকে নিজের করে নিতে অগ্রসর সে। ভি শেপের ঝাঁক হতে প্যান্টের আগা খানিকটা সরতেই আচমকা মুগ্ধ টের পেল মাহি ঢুলছে। তক্ষুনি স্তম্ভিত হলো রুরমানব। অধর ছিঁড়ে আতকা সম্মুখে তাকাতেই অচেতন বোকা মানবী সদ্য কৃতিত কলমি ডগার ন্যায় ঢুলে পড়ার তার বক্ষ আছে।
মুহূর্তে চোয়ালের পেশি কটমট করে ওঠে রুরু মানবের। মাথা ভর্তি অদৃশ্য মোচ্ছন্নতায় হুট করেই ভাটি পড়ে যাওয়ায় নিয়ন্ত্রণহীন সে। দাঁত কিরমির করতে করতে ঠোঁট কামড়ে ধরল নিজের। শক্ত হাতের রুক্ষ তালু দিয়ে অনবরত নিজ বলিষ্ঠ ঘাটটা ডলতে ডলতে চাপা ক্ষোভে হুঙ্কার ছুড়ে আওড়ালো, কুত্তার বাচ্চা! আবারও জানোয়ারের বাচ্চা! হোলি পাক! মাথায় আগুন জ্বলছে মুগ্ধের। পুরুষেরই অদম্য চিন্তাভাবনা অনিয়ন্ত্রিত। তক্ষুনি মেয়েটাকে কোলে তুলে নিয়ে সম্মুখে হেঁটে এলো 2 কদম। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই অচেতন মাহিকে এক প্রকার ছুঁড়ে ফেলল মখমলি বিছানার কোমল কোলে। কিন্তু কাণ্ড দেখো, অচেতন মানবী তখনও বুজে আছে 2 চোখ। এদিকে যুবক উন্মত্ত, ক্রুদ্ধ দৃষ্টিতে মাহির পানে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে গা থেকে এক প্রকার টেনে হিসড়ে খুলছে শার্ট। একে একে বোতাম খোলার ধৈর্য নেই রুরু মানবের। ফলে মুহূর্তেই বেচারার শার্টের বোতামগুলো অবহেলায় গিয়ে ছিটিয়ে গেল এদিক ওদিক। উন্মুক্ত হলো ফর্সা বলিষ্ঠ পেটানো দেহখানা। পাইথন ট্যাটু শৈলীতে অঙ্কিত ফুলে ফেপে থাকা মাসেলগুলো রুয়ে শুয়ে বাঁধনমুক্ত হলো শার্টের আবরণ হতে। এক ঝটকায় গা থেকে শার্টটা খুলে এনে অদূরে ছুঁড়ে ফেলল মুগ্ধ। পরক্ষণে হাত রাখলো প্যান্টের ডগায়। ধীরালয়ে এগুলো অচেতন মাহির পানে। নিজ পাশম দেহটা সামান্য ভার ছাড়ল মানবীর গায়ে। অনিয়ন্ত্রিত কামনায় বুধ মানব। অচেতন সপ্তদশী ডুব দিতেই যাবে অমনি মস্তিষ্ক তড়া করে বেজে উঠল তার। গভীর দৃষ্টচোরা একত্রে তাক হলো বোকা মানবীর ক্ষুদ্র পেল মুখ পানে। মেয়েটার হুঁশ নেই। তার ছোঁয়াগুলো আদৌ অনুভব করতে পারে সে? যদি হুঁশ ফিরলে বলে বসে তার ঘুমের সুযোগ নেওয়া হয়েছে তখন? এহেন ভাবনায় আত্মসম্মানেও খানিক ছোট লাগলো তার গ্রেট রুচিকিংয়ের। সে যা করবে মেয়েটাকে দেখিয়ে করবে, হুঁশে রেখে করবে। রেপিস্টের মতো সুযোগ বুঝে থোড়াই করবে। চটজলদি মাহির ওপর থেকে উঠে বসে মুগ্ধ। শক্ত দুহাতে নিজের দুপাশে আঁকড়ে ধরে বসে রইল এক পল। চোয়াল শক্ততার, মুখটা হয়েছে ভীষণ লাল। দৈবত্ব শক্তিতে বলিষ্ঠ দেহটা সামান্য কাত হলো রুরু মানবের। রাগান্বিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। কটমট করতে করতে শুধালো, আমার এই ভরা যৌবনে করা প্রথম ভুল হলো তোর মতো একটা বান্দির মেয়ের সাথে হাঙ্কি পাঙ্কি করতে চাওয়া। ঠিক কত বড় বেয়াদবের বাচ্চা হলে একটু 19-20 করতে গেলেই টাল হয়ে পড়িস জানোয়ার। একমাত্র তোর জন্য আমার এই যৌবন পোড়া মরা কাঠ দেহে এখন পর্যন্ত ভার্সিনিটির দাগ নিয়ে ঘুরতে হচ্ছে, কুত্তার বাচ্চা! থামলো মুগ্ধ। তড়িৎ ঘাড় ঘুরিয়ে তাকালো অন্যত্র। ঠোঁট কামড়ে বিছানার দুপাশে খামচে ধরল জোর করে। নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ প্রয়াসে চোখ দুটো বুজে রেখে ফের ভিড় বাড়ালো। বান্দির মেয়ে এখনো বড়ও হচ্ছে না। নিঃশ্বাসের আলগোছে ভাবভঙ্গি বাড়ছে মুগ্ধের। দেহের সবগুলো দৃশ্যমান পেশি হয়েছে টান টান। কুণ্ঠায় বাড়ছে শুষ্কতা। মানব তক্ষুনি ঘাড়ের মাংসপেশি কুঁচকে সিলিংয়ের পানে মুখ তুলল। অস্পষ্ট গোংরানির স্বরে আওড়ালো, ওফ ও ফাক! তড়িৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায় মুগ্ধ। অবিচ্ছিন্ন গায়ের গতিতে ছুটে বেরোয় কক্ষ ছেড়ে। কাঠের প্রশস্ত করিডর দ্বার ঘেঁষে দাঁড়িয়ে আচমকা হুঙ্কার ছুড়ল রুরু মানব, গার্ডস! তক্ষুনি বাজপাখির ন্যায় অন্দরমহলে প্রশস্ত অঙ্গন ছুটে এলো গোটাকত কালো পোশাক পরিহিত গার্ডস, যারা এসেছেন মনস্টারের সঙ্গে। তাদের দেখেই ফের হুঙ্কার ছুড়ল মুগ্ধ, এক্ষুনি আমার জন্য আইস বাথের ব্যবস্থা কর। ও ফাক, তাড়াতাড়ি! চলবে। এবার বলেন তো, আইস বাথের মধ্যে তার কি কাজ? আর প্রথমবার মানে কি? সে কি বলতে চাইছে? আমি কিন্তু বুঝতে পারছি না। আর 19-20টা কি? গাইস, আমাকে বুঝিয়ে বলুন প্লিজ। আমি না কিছুই বুঝতে পারছি না। তোমরা যারা বুঝতে পেরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কেমন লাগলো পর্বটি জানাতে কিন্তু ভুলবে না। আমি ওয়েট করব তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।